আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো নিশ্চয়ই এবং বাসায় অবস্থান করছো। আজকে আমাদের এসআরসিসি অনলাইনের পক্ষ থেকে আমি আশরাফ স্যার তোমাদেরকে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। তোমরা জানো যে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারের একটা বৈশিষ্ট্য হলো এটার বেসিক ঠিক মতো ক্লিয়ার না হলে পরীক্ষাতে কিন্তু সঠিকভাবে আনসার করা সম্ভব হয়ে ওঠে না। সুতরাং এই দিকটা একটু খেয়াল রাখবা। তাহলে আমরা শুরু করি। এই চ্যাপ্টারের শুরুতেই আছে যে টপিকগুলো, সেগুলো আমি বোর্ডে লিখে রেখেছি, এগুলো লক্ষ্য করো। প্রথমে আছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ যেটাকে আমরা বলি কারেন্ট। তাহলে তড়িৎ প্রবাহ হলো আধানের প্রবাহের হার, অর্থাৎ টি সময়ে যদি কিউ পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে একক সময়ে যে আধান প্রবাহিত হচ্ছে সেটা হলো কিউ বাই টি। এটাকে আমরা বলি আই, অর্থাৎ কারেন্ট আই ইকুয়াল টু কিউ বাই টি। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। এবার আসো তাড়ন বেগ। তাড়ন বেগ হলো তড়িৎ প্রবাহের জন্য ইলেকট্রন যে বেগে চলে বা ধাবিত হয়, ইলেকট্রনের ওই বেগকে তাড়ন বেগ বা সঞ্চারণ বেগ বলে। এটাকে আমরা ড্রিফট ভেলোসিটিও বলে থাকি। সঞ্চারণ বেগ বা তাড়ন বেগ ভি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এন এ ই। এখানে আইটা তো তড়িৎ প্রবাহ, এন হলো একক আয়তনে আধানের সংখ্যা, আর এটা হলো যে পরিবাহী তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ইটা হলো ইলেকট্রনের আধান। এবার আসো রোধ। রোধ হলো প্রবাহকে বাধা দেয় যে ধর্ম। তাহলে পরিবাহীর যে ধর্মের কারণে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় সেই ধর্মকেই বলে পরিবাহীর রোধ। একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয় এবং এর মধ্য দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে রোধ আর ইকুয়াল টু হবে ভি বাই আই। রোধের একক হলো ওহম। এবার আসো আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধটা হলো একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর উপাদানের রোধকে তার আপেক্ষিক রোধ বলে। অর্থাৎ তোমাকে যদি বলে রোধ আর আপেক্ষিক রোধের মধ্যে পার্থক্যটা কি, তাহলে বলবা রোধ হয় পরিবাহীর আর আপেক্ষিক রোধ হলো পরিবাহীর উপাদানের। আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার আর রোধের একক ছিল ওহম। এবার রোধের উষ্ণতা সহ, তোমরা জানো রোধ তাপমাত্রার সাথে সাথে পরিবর্তিত হয়। তাহলে তাপমাত্রার কোন ধরনের সম্পর্কের মাধ্যমে এটা পরিবর্তিত হয়, সেটা হলো আলফাটাকে বলে রোধের উষ্ণতা সহগ। যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ আর জিরো এবং থিটা ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে ওই পরিবাহীর রোধ আর থিটা হয়, তাহলে রোধের উষ্ণতা সহগ আলফা ইকুয়াল টু আর থিটা মাইনাস আর জিরো ডিভাইডেড বাই আর জিরো থিটা। রোধের উষ্ণতা সহগের একক হলো পার কেলভিন বা পার ডিগ্রি সেলসিয়াস। এবার আসো তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া সংক্রান্ত কিছু ঘটনা। তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়াটা কি? যখন কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় ওই পরিবাহের রোধ ওই প্রবাহকে বাধা দেয়, এটা রোধের ধর্ম। এই বাধাকে অতিক্রম করতে হলে কিছু কাজ সম্পন্ন হয় আর এই কাজটাই তাপে রূপান্তরিত হয়, ফলে পরিবাহকটি উত্তপ্ত হয়। তোমরা অনেক কিছু এর ব্যবহারিক প্রয়োগ দেখে দেখবা, যেমন আমরা আয়রন করি, যে আয়রনটা হলো তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ার উদাহরণ। এছাড়া ইলেকট্রিক ফার্নেস, আমরা যে হিটার ইউজ করি, এগুলো সবই তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ার ব্যবহারিক রূপ। এই সংক্রান্ত জুলের একটা সূত্র আছে, সেই সূত্রটার সম্মিলিত রূপ হলো এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এখানে কিন্তু জুলের সূত্রের তিনটা রূপ আছে। এক নম্বর রূপকে বলে জুলের সূত্র। আমরা যদি একটু ব্যাখ্যা দিই, এক নম্বর রূপ হলো প্রবাহের সূত্র। যে কোনো পরিবাহীর রোধ এবং সময় যদি স্থির থাকে, ওই পরিবাহীতে আই তড়িৎ প্রবাহের ফলে যদি এইচ তাপ উৎপন্ন হয় তাহলে এইচ সমানুপাতিক আই স্কোয়ার, যখন আর এবং টি স্থির থাকবে। এটা হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হলো, এটাকে বলে রোধের সূত্র। যখন কোনো পরিবাহীতে প্রবাহ মাত্রা আই এবং সময় টি স্থির থাকে তখন তড়িৎ প্রবাহের ফলে যে তাপটা উৎপন্ন হয় সেই উৎপন্ন তাপ রোধের সমানুপাতে পরিবর্তিত হয়। তৃতীয় যে সূত্রটা আছে এই সংক্রান্ত, সেটাকে বলে সময়ের সূত্র। সেটা হলো যখন কোনো পরিবাহীতে প্রবাহ মাত্রা আই এবং রোধ আর স্থির থাকে তখন উৎপন্ন তাপ সময়ের সমানুপাতে পরিবর্তিত হয়।
এই তিনটেকে একসাথে করলে আমরা এটা পাই যে এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। আর এখানে এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি একটা ধ্রুবক কে আই স্কোয়ার আর টি। এই যে কে সমানুপাতিক ধ্রুবক, এর সংজ্ঞাটা পাওয়া যায় কিভাবে দেখো, যদি এই সমীকরণে আমরা আর ইকুয়াল টু 1 ওহম, আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার, টি ইকুয়াল টু 1 সেকেন্ড হয়, তবে এইচ ইকুয়াল টু হবে 1 জুল। অর্থাৎ 1 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহের মধ্য দিয়ে 1 সেকেন্ড ব্যাপী 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে যে তাপটা উৎপন্ন হয়, সেই উৎপন্ন তাপের পরিমাণ হয় 1 জুল। এই সমীকরণগুলো, এই মানগুলো যদি উপরের সমীকরণে বসাই, তাহলে আমরা কে ইকুয়াল টু 1 পাই। অর্থাৎ জুল এককে যদি আমরা প্রকাশ করি ওই সূত্রটা, তাহলে এইচ ইকুয়াল টু হবে আই স্কোয়ার আর টি জুল। এটা হলো এই সূত্রের ব্যাখ্যা, জুলের সূত্রের ব্যাখ্যা। এবার আসো তড়িৎ প্রবাহের তাপের যান্ত্রিক এরপরে আছে তাড়িতিক বা বৈদ্যুতিক ক্ষমতা। তোমরা ক্ষমতার সংজ্ঞা আগেই জানো যে কাজ করার হারকে ক্ষমতা বলে। আর তাড়িতিক ক্ষমতা বলতে বোঝায় তড়িৎ শক্তি ব্যয়ের ফলে যে কাজ করার হার, সেটাকে বলা হয় তাড়িতিক ক্ষমতা। তাড়িতিক ক্ষমতাকে পি ইকুয়াল টু ভিআই, আসলে অ্যাকচুয়ালি আসে এইভাবে যে ক্ষমতা আমরা জানি কাজ করার হার, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ ইকুয়াল টু আবার আমরা জানি বিভবের সংজ্ঞা অনুসারে যে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এটা হলো বিভবের সংজ্ঞা। ডাব্লিউ ইকুয়াল টু হবে ভি কিউ ডিভাইডেড বাই টি। আবার কিউ ইকুয়াল টু আমরা জানি আই টি, তাহলে ভি আই টি বাই টি, এই টি টি কাটা যে পি ইকুয়াল টু থাকে ভি আই। অর্থাৎ তাড়িতিক বা বৈদ্যুতিক ক্ষমতাকে লেখা যায় পি ইকুয়াল টু ভি আই। আবার ওহমের সূত্র অনুসারে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, সেই মানটা যদি বসাই দাও তাহলে হবে আই স্কোয়ার আর। আবার আই ইকুয়াল টু হয় ভি বাই আর, ওই মানটা বসালে হয় ভি স্কোয়ার বাই আর। তাহলে সবগুলো সমীকরণে হলো তাড়িতিক বা বৈদ্যুতিক ক্ষমতার। এরপরে আছে তাপের যান্ত্রিক সমতা বা তুল্যাঙ্ক। বিজ্ঞানী জুল একটা সূত্র দিয়েছে যে তাপকে কাজে রূপান্তর করলে তাপ ও কাজ পরস্পরের সমানুপাতিক হয়। অর্থাৎ যদি ডাব্লু পরিমাণ কাজকে তাপে রূপান্তরিত হয়ে এইচ জুল তাপ উৎপন্ন করে, এইচ ক্যালোরি তাপ উৎপন্ন করে, তখন হবে ডাব্লু ইজ প্রপোর্শনাল টু এইচ, ডাব্লু ইকুয়াল টু জে এইচ। এই যে একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে জুলের ধ্রুবক বা তাপের যান্ত্রিক সমতাও বলা হয়। তাপের যান্ত্রিক সমতা তোমরা জানো এটা একটা ধ্রুবক এবং এটা একটা মান আছে ডাব্লু বাই এইচ। ডাব্লুকে ভাঙলে আমরা কিছুক্ষণ আগে পেয়েছি ভিআইটি, অর্থাৎ ভিআইটি ডিভাইডেড বাই এইচ কে ভাঙলে তোমরা লিখতে পারো এম এস ডেল থিটা, অর্থাৎ তাপ ইকুয়াল টু ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। এখানে জে এর যে ধ্রুবক মানটা আছে জে ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি, এটার আবার একটা অর্থ বা তাৎপর্য আছে। সেটা কি, যে জে এর মান 4.2 জুল পার ক্যালোরি বলতে বোঝাই যে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল কাজ করতে হয়, অথবা 1 ক্যালোরি তাপ দ্বারা 4.2 জুল তাপ উৎপন্ন করা যায়। তাই এক জুল আর 4.2, 1 ক্যালোরি আর 4.2 জুল পরস্পরের সমান। এবার আসো সরল বর্তনীতে প্রবাহ মাত্রা। সরল বর্তনীটা কি? সরল বর্তনী হলো যে বর্তনীতে একই মাত্রার তড়িৎ সর্বত্র প্রবাহিত হয়, সেই বর্তনীকে বলা হয় সরল বর্তনী। সরল বর্তনীতে প্রবাহের রাশিমালা আই ইকুয়াল টু ই বাই বড় আর প্লাস ছোট আর। এখানে ই হলো তড়িৎ চালক শক্তি, ছোট আর হলো কোষের অভ্যন্তরীণ রোধ, আর বড় আর হলো সংযুক্ত রোধ। তড়িৎ চালক শক্তি তোমরা আগেই জানো যে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ একক চার্জকে কোনো কোষের এক প্রান্ত থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরে এই প্রান্তে আনতে যে কাজ হয়, সেটা কোষের তড়িৎ চালক শক্তি। আর অভ্যন্তরীণ রোধ হলো কোষের ভিতরে কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো কোষের তড়িৎ প্রবাহে কিছুটা বাধার সৃষ্টি করে, এটাকে বলা অভ্যন্তরীণ রোধ। তাহলে এটাকে যদি আমরা সরল বর্তনীর একটা সার্কিট আঁকিয়ে দেখাই, তাহলে একটা সরল বর্তনীতে একটা ব্যাটারি আছে, মনে করো এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে, আর একটা আছে সংযুক্ত রোধ, আর একটা তুমি চাবি দিতে পারো ব্যাটারি। এটা হলো ব্যাটারির তড়িৎ চালক শক্তি ই, এটা হলো কোষের অভ্যন্তরীণ রোধ, আর এটা কিন্তু কোষের ভিতরে থাকে, আর এটা হলো সংযুক্ত রোধ বড় আর। যদি সুইচটা অন করো তাহলে ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহিত হবে আই, এই আই ইকুয়াল টু হবে ই ডিভাইডেড বাই বড় আর প্লাস ছোট আর। এটা হলো সরল বর্তনীর প্রবাহ মাত্রা। এবার আসো কোষের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। তোমরা এর আগে রোধের সমবায় পড়েছো, ধারকের সমবায় পড়েছো, এবার আসো কোষের সমবায়। কোষের শ্রেণী সমবায় সেগুলো কেমন? একাধিক কোষকে যদি আমি এইভাবে যুক্ত করি,
একটার পজিটিভ আর একটার নেগেটিভ ক্রমান্বয়ে এভাবে যুক্ত থাকে, তাহলে এই ধরনের সমবায়কে বলা হয় কোষের শ্রেণী সমবায়। মনে করো এটার তড়িৎচালক শক্তি ই ই ই এভাবে যুক্ত করা হলো, আর এর সাথে একটা সংযুক্ত রোধ দাও, দিয়ে আর একটা চাবি দিয়ে বর্তনীটা যুক্ত করো। সংযুক্ত রোধ আর, কোষের অভ্যন্তরীণ রোধ আর। মনে করো যে এই ধরনের সংযোগ যদি থাকে কোনো বর্তনীতে, তাহলে এটা হলো শ্রেণী সমবায়। আর যদি সমান্তরাল সমবায় হয় সেই ক্ষেত্রে হবে উপরে নিচে, অর্থাৎ এই একটা কোষ আর এই একটা কোষ আর নিচে আর একটা কোষ, এদের সবগুলো ধনাত্মক প্রান্ত এক বিন্দুতে, সবগুলো ঋণাত্মক প্রান্ত আরেক বিন্দুতে নিয়ে সংযুক্ত দিবা, প্লাস 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 দিয়ে এটার সাথে একটা বহিরোধ সংযুক্ত করলে, তার সাথে একটা চাবি দিয়ে এটা সংযোগ করলে, এটা হলো সমান্তরাল সমবায়। এক্ষেত্রেও তড়িৎচালক শক্তি সবগুলোর যদি ই হয়, এদের অভ্যন্তরীণ রোধ যদি ছোট আর হয়, তাহলে প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কত হবে তার একটা সূত্র। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রার সূত্র হলো আই ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই এন ছোট আর প্লাস বড় আর। এখানে এন হলো কোষের সংখ্যা। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে হবে আই ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই এন বড় আর প্লাস ছোট আর। খেয়াল রেখো দুইটার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। এই ক্ষেত্রে এনটা কোষের সংখ্যাটা আছে অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে, আর দ্বিতীয় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোষের সংখ্যাটা আছে বহিরোধের ক্ষেত্রে। এই পার্থক্যটুকু একটু মনে রাখো, তাহলে অঙ্ক করতে গিয়ে ভুল হবে না। ওকে, এবার আসো কিরশফের সূত্র। কিরশফের সূত্র তোমরা জানো যে ওহমের সূত্র ইলেকট্রিসিটিতে খুব একটা গুরুত্বপূর্ণ। ওহমের সূত্র যেখানে প্রযোজ্য বা প্রয়োগ করা যায় না, যেখানে প্রযোজ্য হয় না, সেই ক্ষেত্রে আমরা কিরশফের সূত্র ইউজ করি। সরল বর্তনী, এর আগে যে একটা বর্তনী দেখিয়েছিলাম, সরল বর্তনী মানে যে বর্তনীতে একই মানে তড়িৎ সর্বত্র প্রবাহিত হয় সেটাকে বলে সরল বর্তনী। সরল বর্তনীতে ওহমের সূত্র প্রয়োগ করা হয়, কিন্তু যখন জটিল বর্তনী হয়ে যায়, যে একাধিক মানের কারেন্ট কোনো বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন আর ওহমের সূত্রটা ব্যবহার করা যায় না, সেই ক্ষেত্রে কিরশফের সূত্রের প্রয়োজন হয়। কিরশফের দুইটা সূত্র আছে। প্রথম সূত্র বলছে, প্রথম সূত্র হলো কোনো বিন্দু বা জাংশন, যে কোনো বিন্দুতে প্রবাহ মাত্রা সময়ের বীজগাণিতিক যোগফল শূন্য হয়, অর্থাৎ সামেশন অফ আই ইকুয়াল টু জিরো। এখানে সামেশন অফ আইটা হলো বীজগাণিতিক যোগফল। এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, চিত্র একে দেখো একটা জংশন বা খোলা বর্তনী আঁকানো আছে, যেখানে বিভিন্ন পথে কারেন্ট আসা যাওয়া করছে। আমি ধরে নিলাম এই পথে কারেন্টটা যেটা আসছে সেটা হলো I1, এই পথে যেটা আসছে সেটা হলো I2, এই পথেও আসছে সেটা হলো I3, এটা চলে যাচ্ছে মনে করলাম এটা I4, এটা চলে যাচ্ছে এটা I5। অর্থাৎ পাঁচটা কারেন্ট কোনো বিন্দু বা জাংশনে আসা যাওয়া করছে। এখানে মনে রাখবা যে কারেন্ট যদি বিন্দু অভিমুখে যায় সেটাকে যদি তুমি ধনাত্মক ধরো, আর বিন্দু থেকে যে কারেন্টগুলো বের হয়ে যাচ্ছে সেটাকে যদি ঋণাত্মক ধরো, তাহলে বীজগাণিতিক যোগফল একটু খেয়াল করো। এই সূত্রটাকে ভাঙলে এই চিত্র অনুসারে আমরা পাবো I1 পজিটিভ, I2 অভিমুখে যাচ্ছে তাই পজিটিভ, I3 অভিমুখে পজিটিভ, I3 I4 হলো বিপরীত অভিমুখে তাই নেগেটিভ, I5 হলো বিপরীত অভিমুখে তাই নেগেটিভ, I5 ইকুয়াল টু জিরো। অর্থাৎ প্রবাহ মাত্রা সময়ের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। এটাকে যদি তুমি সাইড চেঞ্জ করে দেখাও, তাহলে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু I4 প্লাস I5, অর্থাৎ আসা এবং যাওয়া যে কারেন্ট তাদের সমষ্টি সমান। এবার আসো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটি একটু গুরুত্বপূর্ণ, এই কারণে এর দুইটা সাইড আছে, খেয়াল রাখতে হবে, বীজগাণিতিক যোগফল দুই পাশে হবে। প্রথম বলছে কোনো আবদ্ধ বর্তনী পরিভ্রমণকালে যে সমস্ত বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাদের বীজগাণিতিক যোগফল ওই বর্তনীর মোট তড়িৎচালক শক্তির সমান। ব্যাপারটা কেমন? বাম দিকে আছে বিভব পার্থক্য, অর্থাৎ প্রবাহ এবং রোধের গুণফলের বীজগাণিতিক যোগফল। তাহলে এই সূত্রের ব্যাখ্যাটা যদি আমি দ্বিতীয় চিত্রে দেখি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে প্রবাহ এবং রোধের ক্ষেত্রে সেটা হবে কি, তড়িৎ প্রবাহ অভিমুখে রোধকে অতিক্রম করলে, যখন একটা বর্তনী, মনে করো আমি বর্তনী এর থেকে ডির দিকে যাচ্ছি, তড়িৎ প্রবাহ যাচ্ছে এর থেকে ডির দিকে, তাহলে তড়িৎ প্রবাহ অভিমুখে রোধকে অতিক্রম করলে আমার বিভব পার্থক্য বা প্রবাহ ও রোধের গুণফলটা হবে ধনাত্মক। যেমন AD বর্তনীর কথা যদি আমরা বলি, AD পথের কথা যদি বলি, তাহলে I1 R1 হবে পজিটিভ। আর যদি আমি পথটাকে ঘুরাই দিই, DA পথে আমি যাব, কিন্তু কারেন্ট তো যাচ্ছে উল্টা দিকে, তখন I1 R1 হবে ঋণাত্মক। তাহলে এটা গেল রোধের ক্ষেত্রে।
রোধের ক্ষেত্রে। আর তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে দেখো, তড়িৎ চালক শক্তি ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, এই ক্ষেত্রে দেখবে ইলেকট্রন যাচ্ছে কোন দিকে, তোমার যাওয়ার দিক বা বর্তনী অতিক্রম করে যদি সেদিক থেকে হয় সেটা হবে ধনাত্মক। অর্থাৎ ইলেকট্রন যায় আমরা জানি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, তাহলে আমি যদি পথটাকে বলি বি এ পথ, তাহলে E1 হবে ধনাত্মক, কারণ ইলেকট্রন যাচ্ছে যেদিকে তুমিও যাচ্ছ সেই পথের দিকে। আর যদি বলি আমি এ বি পথে E1 কে অতিক্রম করব, তাহলে E1 হবে ঋণাত্মক। তা এই শর্ত ব্যবহার করে যদি আমি 1 নাম্বার লুপে আর 2 নাম্বার লুপে ব্যবহার করি, তাহলে 1 নম্বর লুপটা যদি আমি বর্তনীটা এইভাবে দিই, এ ডি বি এ বর্তনীর ক্ষেত্রে, এ ডি বি এ বর্তনীর ক্ষেত্রে, তাহলে এ থেকে যাত্রা শুরু, তাহলে এ থেকে যখন ডিতে গেল তখন রোধ ছিল R1, প্রবাহ ছিল I1, তাহলে প্রবাহ যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি, মানে তুমিও সেদিকে অতিক্রম করছো, তাহলে I1 R1 হবে ধনাত্মক। ডি থেকে বি, এবার বর্তনীটা হলো এ থেকে ডি, ডি থেকে বি, বি থেকে ডি থেকে বিতে যখন যাবে তখন কারেন্ট যাচ্ছে যেদিকে তুমিও যাচ্ছ সেদিকে, কারেন্টের মান I3, রোধের মান R3, এই প্রবাহ এবং রোধের গুণফল হবে এক্ষেত্রেও ধনাত্মক, I3 R3 ধনাত্মক। এবার আসো বি থেকে এ, এটা আবার তড়িৎচালক শক্তির ক্ষেত্রে। তড়িৎচালক শক্তির ক্ষেত্রে কি বলেছিলাম, ইলেকট্রন যেদিকে যাচ্ছে তোমার যাওয়ার দিকও যদি সেদিকে হয় বর্তনী অতিক্রম করার ক্ষেত্রে, তাহলে সেটা হবে ধনাত্মক। তাহলে আমরা যাচ্ছি বি থেকে এর দিকে, অর্থাৎ ডান দিকে যেটা ছিল E1 এটাও হবে ধনাত্মক। এখানে সামেশন অফ ই দিয়ে আছে, কিন্তু আমার এই বর্তনীর মধ্যে একটাই মাত্র তড়িৎচালক শক্তি আছে E1, এই জন্য সামেশন লাগলো না, শুধু E1। এবার যদি আমরা ডান দিকের বর্তনীর কথা বলি, ডান দিকের বর্তনীটা যদি এইভাবে বলি যে বি সি ডি বি বর্তনীতে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ দেখো, তাহলে বি থেকে সি এর ভিতরে আছে তড়িৎচালক শক্তি E2, তাহলে ইলেকট্রন যেদিকে যাচ্ছে আমিও সেদিক থেকে যাচ্ছি, তাহলে E2 হবে ধনাত্মক, ধনাত্মক হবে E2, এটা সমান হবে সি থেকে ডি এর মধ্যে কারেন্ট I2, রোধ R2, তাহলে রোধকে অতিক্রম দিক আর তোমার যাওয়ার দিক একই, তাহলে I2 R2 হবে ধনাত্মক, I2 R2। এবার ডি থেকে এ, কারেন্ট যেদিকে যাচ্ছে তুমি অতিক্রম করছো সেদিক থেকে, তাহলে I3 R3 এটাও হবে ধনাত্মক। এই হলো কিরশফের দ্বিতীয় সূত্রের প্রয়োগ। তোমরা মনে রাখবে অঙ্ক করতে গিয়ে কিন্তু বিশেষ করে দ্বিতীয় সূত্রের দিকে খুব মনোযোগী হতে হবে, কারণ এখানে প্লাস মাইনাসের কেউ মিল হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এবার আসো হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ এটা হলো চারটে রোধ PQRS চতুর্ভুজ আকৃতির একটা বর্তনীতে সংযুক্ত করা হয়, এটা P, একটা Q, একটা R আর একটা S করে এদের দুই বিন্দুর মাঝে একটা গ্যালভানোমিটার দেওয়া হয়, আর অপর দুই বিন্দুর মাঝে একটা ব্যাটারি, একটা চাবি সংযুক্ত করে এই ব্যবস্থাটাকে বলে হুইটস্টোন ব্রিজ। খেয়াল করো এখানে যে রোধগুলো কিভাবে সংযুক্ত, যে P, Q, R, S, এই চারটে রোধ P আর Q, R এবং S, এই ক্ষেত্রে P আর Q শ্রেণীতে সংযুক্ত করা হয়েছে, R এবং S শ্রেণীতে সংযুক্ত করা হয়েছে করে PQ এর সাথে RS সমান্তরালে। চাবি অন করলে ব্যাটারির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে মনে করো I। এখন হুইটস্টোন ব্রিজের ভারসাম্যের শর্ত বা হুইটস্টোন ব্রিজের ভারসাম্যের নীতি, সেটা কি? ভারসাম্য বলতে কি বোঝো, যে সুইচ অন করার পরও যে ব্যবস্থা গ্রহণ করলে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, তখন আমরা বলি ব্রিজটা ভারসাম্য অবস্থায় আছে। আর এই ভারসাম্য অবস্থার ক্ষেত্রে প্রথম দুই বাহুর রোধের অনুপাত শেষ দুই বাহুর রোধের অনুপাতের সমান হয়। খেয়াল মনে রাখবে এখানে এটা P হলো প্রথম বাহুর রোধ, Q হলো দ্বিতীয় বাহুর রোধ, R হলো তৃতীয় বাহুর রোধ, S হলো চতুর্থ বাহুর রোধ, অর্থাৎ P/Q = R/S। এটা হলো হুইটস্টোন ব্রিজ নীতি। তোমাকে এই ক্ষেত্রে এখানে বলতে পারে তিনটে বাহু রোধ দিয়ে আছে, চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটা ভারসাম্য অবস্থায় আসবে, তখন এই সূত্র ইউজ করে করতে হবে। এবার আসো শান্ট। শান্ট বলতে বোঝাই বিকল্প পথ। শান্ট কোনো উচ্চমাত্রার প্রবাহ কোনো সেন্সিটিভ বা সুবেদী যন্ত্রের মাধ্যমে প্রবাহিত হয়ে যাতে তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, এই জন্য ওই যন্ত্রের সমান্তরালে একটা স্বল্প মানের রোধ যুক্ত করে দেওয়া হয়। ওই সমান্তরালে যুক্ত স্বল্প মানের রোধটাকে বলা হয় শান্ট। আমরা যদি বলি একটা গ্যালভানোমিটার একটা সুবেদী বা সেন্সিটিভ যন্ত্র, যার মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে এটা ক্ষতিগ্রস্ত বা এর কয়েলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এই গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে একটা
ক্ষুদ্র বা অল্প মানের রোধ যুক্ত করে দিয়ে একটা বিকল্প পথের সৃষ্টি করে দিল, তখন এই সংযুক্ত রোধকে আমরা বলি শান্ট। তাহলে শান্ট হলো সমান্তরালে সংযুক্ত স্বল্প মানের রোধ। তাহলে এখানে আই প্রবাহটা এই বিন্দুতে এসে আমার দুই ভাগে ভাগ হলো, একটা গ্যালভানোমিটারের ভিতর দিয়ে গেল আইজি, আর একটা শান্টের মধ্য দিয়ে গেল আইএস। এখানে আইএসটা হলো শান্টের প্রবাহ, আইজি হলো গ্যালভানোমিটারের প্রবাহ, আই হলো মূল প্রবাহ। তাহলে আইজি এবং আইএস এর যে সূত্র সেটা এখানে দেখানো আছে, আইএস ইকুয়াল টু হবে জি বাই এস প্লাস জি ইন্টু আই। এখানে জি কিন্তু গ্যালভানোমিটারের রোধ, আর আইজি অর্থাৎ গ্যালভানোমিটার প্রবাহ হবে এস বাই এস প্লাস জি ইন্টু আই। এটা হলো শান্ট। এবার আসো মিটার ব্রিজ। মিটার ব্রিজ হলো 1 মিটার লম্বা সুষম প্রস্থচ্ছেদের একটা তার ব্যবহার করা হয়, যে 1 মিটার বা 100 সেন্টিমিটার। এই মিটার ব্রিজের সাহায্যে আমরা কোনো তারের রোধ বা আপেক্ষিক রোধ নির্ণয় করে থাকি। এটার প্র্যাকটিক্যাল আছে, তোমরা ইতিমধ্যেই করেছো। তা মিটার ব্রিজের দুইটা গ্যাপ থাকে, বাম এবং ডান। এই গ্যাপে দুইটা রোধ দেওয়া থাকে, একটা জানা আর একটা অজানা। এই জানা রোধ বা অজানা রোধ একটা পি আর একটা কিউ ধরা হয়েছে। আর ছোট এলটা হলো বাম প্রান্ত হতে নিস্পন্দ বিন্দু দৈর্ঘ্য, অর্থাৎ গ্যালভানোমিটারের যে বিন্দুতে গ্যালভানোমিটার বিক্ষেপটা শূন্য হবে, যে বিন্দুতে জকিকে স্পর্শ করলে গ্যালভানোমিটার বিক্ষেপটা শূন্য হয়, সেই বিন্দুর দূরত্ব হলো, বাম প্রান্ত থেকে বিন্দুর দূরত্ব হলো এল। তাহলে ডান প্রান্ত থেকে দূরত্ব হবে 100 সেন্টিমিটার মাইনাস এল, যেহেতু মিটার ব্রিজের মোট তারের দৈর্ঘ্যটা হলো 100 সেন্টিমিটার। তাহলে এই মিটার ব্রিজের সাহায্যে অজানা রোধ নির্ণয়ের সূত্র হলো পি বাই কিউ ইকুয়াল টু এল বাই 100 সেন্টিমিটার মাইনাস এল। এখানে এলটা হলো নিস্পন্দ বিন্দু দূরত্ব, আর কিউ হলো জানা রোধ, আর তাহলে পি অজানা, আর পি যদি অজানা হয় কিউ জানা। এই সূত্রের সাহায্যে আমরা এগুলো নির্ণয় করতে পারবো। এরপর আসো পটেনশিওমিটার আছে, যেটার সাহায্যে কোষের তড়িৎচালক শক্তি নির্ণয় করা হয়। পটেনশিওমিটারের উপরে একটা ব্যবহারিক আছে, তোমরা ইতিমধ্যেই করেছো হয়তো। পটেনশিওমিটারের 10 মিটার লম্বা তার 1 মিটার করে করে সমান্তরালে 10 পাক আকারে দেওয়া থাকে। এই পটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য ক্যাপিটাল এল হলো 10 মিটার, আর ছোট এল হলো নিস্পন্দ বিন্দু, মানে যে বিন্দুতে জকিকে টাচ করলে আবার গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য পাবা, সেটা হলো ছোট এল। আই হলো তড়িৎ প্রবাহ এবং আর হলো রোধ। তাহলে তড়িৎচালক শক্তি নির্ণয়ের সূত্র ই ইকুয়াল টু হবে আই এল ছোট আই এল বড় আর বাই বড় এল। এই সূত্রের সাহায্যে আমরা তড়িৎচালক শক্তি নির্ণয় করতে পারবো। তাহলে এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো সূত্র, এবং আমি আগেই বলেছি এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেসিক একটু স্ট্রং না হলে এই চ্যাপ্টারে প্রশ্ন আনসার করা একটু কঠিন হয়ে যায়। তাছাড়া তোমরা হায়ার স্টাডি যখন করবো তখন এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারটা কাজে লাগবে। অ্যাডমিশন টেস্টেও এই চ্যাপ্টার থেকে অনেক অঙ্ক আসে, কাজে এই চ্যাপ্টারটা খুব মনোযোগ দিয়ে পড়বা। আমি আজকে থিওরিগুলো এখানে কি কি সেই সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিলাম। প্রয়োজনে এর পরের ক্লাসে আমরা গাণিতিক সমস্যার সমাধান দেখাতে পারবো। আর এর মাঝে যদি তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো, কমেন্টস করতে পারো, আমাকে জানালে আমি সেই মোতাবেক পরবর্তী ক্লাসে তোমাদের সামনে হাজির হব। আজ ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে অবস্থান করো। সবাইকে ধন্যবাদ।